করালি বাবু দোল পূর্ণিমার জ্যোৎস্না রাতে তার বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন। ভারী শক্ত একটা রুট ওভার সকাল থেকে কয়েকবার চেষ্টা করেছেন, পারেননি। অবশ্য পারবেনই বা কি করে? সারাদিন গাঁয়ের ছেলে বুড়ো হুল্লোড় করে রং খেলেছে। অত হুল্লোড়ে কি আর অঙ্ক হয়? অঙ্ক হয়নি বলেই করালি বাবুর মাথাটা তেতে আগুন হয়ে গেল। অবশ্য প্রায়ই তার এরকম হয়। আর মাথা গরম হলে বরাবরই শীত কি বর্ষা, গ্রীষ্ম, রাত কি বা দিন, করালি বাবুর কিছু মনে থাকে না। তিনি ঘন্টার পর ঘন্টা পুকুরে গলা অবধি ডুবে বসে থাকেন। আর এই অভ্যাসের ফলে তিনি যে কখন নিজের অজান্তেই একজন সাঁতারু হয়ে উঠেছেন কে জানে। আবার ইচ্ছা করলেই তিনি 10 মিনিটের বেশিও জলের নিচে ডুবে থাকতে পারেন। সত্যি বলতে কি, সাঁতারের কম্পিটিশনে নামলে করালি বাবুকে হারানোর মতো লোক নেই। যাক সেসব কথা, আসল কথা হচ্ছে করালি বাবু রুট ওভারের অঙ্কটা আজ হয়নি। সন্ধে অবধি পুকুরে ডুবে থেকে তার মাথাটা এখন ঠান্ডা হয়েছে। রাস্তায় পায়চারি করতে করতে তিনি গোল চাঁদটার দিকে তাকিয়ে জিরো সংখ্যাটার কথা ভাবছিলেন। আর এই ভেবে অবাক হচ্ছিলেন যে জিরোর মতো এত রহস্যময় ব্যাপার আর কিছুই নেই। ভেবে দেখলে অবশ্য বোঝা যাবে যে জিরো বা শূন্যই হচ্ছে সব সংখ্যার উৎস। এছাড়া চারিদিকেই গাছপালা, বাড়ি ঘর, রাস্তাঘাট, সমস্ত পরিবেশটাকেই জ্যোৎস্নায় আলোয় ভরিয়ে দিয়েছে, এক সুন্দর সৃষ্টি করেছে। আকাশ কতটা না পরিষ্কার থাকলে এমন আলো দেয়, কতই না এই মাঠঘাটকে সৌন্দর্য করে তোলে। আচ্ছা, এর পেছনেও কি কোনো অঙ্ক নেই? আসলে বলতে গেলেই আকাশে, বাতাসে, জ্যোৎস্নায়, অন্ধকারে সর্বত্রই অঙ্কের প্রভাব। এই কথা ভেবে ভারী মুগ্ধ হয়ে গেলেন করালি বাবু। আর ঠিক এই সময়তেই সমস্ত বাতাসকে ছিঁড়ে ওই সুন্দর জ্যোৎস্না আলোকে কাঁপিয়ে বাঘের ডাক উঠল। চারিদিকে লোকজন বাঘ বাঘ বলে চেঁচাতে চেঁচাতে যে যার ঘরে ঢুকে পড়ল। কিন্তু করালি বাবু একটুকু চমকালেনও না আর ঘাবড়ালেনও না। অনেক ভেবে তিনি দেখলেন যে সুন্দর জ্যোৎস্না রাতের মধ্যে বাঘের ডাকের মতো একটা নতুন এনার্জি একেবারে এই পূর্ণিমার সৌন্দর্যটাকে নষ্ট করে দিল। মানুষ তো ভয় পেয়ে গেল। তাহলে এই ভয়টাও কি কোনো এনার্জি, নাকি অ্যাবসেন্স অফ এনার্জি? আর কিছুক্ষণ পরই বাড়ির লোকজন এসে করালি বাবুকে বাড়িতে ধরে নিয়ে গেল। না হলে তিনি তো নিজে থেকে আর ঢুকছেন না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পূব আকাশের দিকে চেয়ে টকটকে লাল সূর্যটাকে দেখতে পেয়ে তার আবার সেই শূন্য সংখ্যাটিকে নিয়ে ভাবতে লাগলেন। শূন্যকে গুণ করা যায় না, ভাগ করা যায় না, শূন্য থেকে কিছু বিয়োগও করা যায় না। যে শূন্য তো শূন্যই থাকে। এই সকল ভাবতে ভাবতে তিনি স্নান করলেন, খেলেন, স্কুলেও গেলেন। এইদিকে স্কুলে এসে দেখলেন বিশাল হট্টগোল হচ্ছে, ছেলেরা কেউই ক্লাসে যাচ্ছে না। স্কুলেও বসবার ঘন্টাও পড়ছে না। চারিদিকে লোকজন খুব গম্ভীর মুখে কথাবার্তা বলছেন। শোনা গেল কাল থেকে স্কুলের দুটি ছেলে বরুণ আর ভূতম নিরুদ্দেশ, কোথাও তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। আবার কালকে রাতে বাঘের ডাক শোনা গেছে। তাই এই দুয়ে দুয়ে 4 হয়ে যাচ্ছে দেখে সকলেই খুব গাম্ভীর্য হয়ে পড়েছে। বেশিরভাগ লোকেরই ধারণা এই বাঘের পেটে গেছে দুটি ছেলে। আবার কয়েকজন ছাত্রের দাবি নাকি এই দুটি ছাত্রের মৃত্যু শোকে স্কুলে ছুটি দেওয়া হোক। কেউ বা আবার বলছে যে ছেলে দুটিকে দুষ্ট লোকে চুরি করেছে। সে যাই হোক, বরুণ নিরুদ্দেশ হওয়াতে কালীবাবু খুব হতাশ হলেন। কেননা বরুণের মতো ছাত্র তিনি জীবনে দেখেননি। যদিও গত বার্ষিক পরীক্ষায় বরুণ অঙ্কে 13 পেয়েছিল, তবু ইদানিং অঙ্কে তার প্রতিভা দেখে করালি বাবুর খুব ভালো লেগেছে। এ ছেলে আইনস্টাইনের মতো বড় হবে। আর এরকম ছাত্র খোয়া গেলে কারি বানা দক্ষ হয়। এই বরুণ স্যারকে বলেছিলেন, আচ্ছা স্যার,
অঙ্কের নিয়মে এক একে একে যোগ করে আমরা 2 পাই, কিন্তু সেটা ঠিক নয়। স্যারও খুব অবাক হয়ে বলেছিলেন, তাহলে কি হবে? বরুণও বলেছিল, 1 আর 1 এর সঙ্গে যোগ করলে পাই দুটো 1, তেমনি 3টে 1 বা 4টে 1। আসলে পৃথিবীর কোনো জিনিসই ঠিক একটার মতো একটা নয়। মিলিয়ে দেখলো কোথাও না কোথাও একটু না একটু গোলমাল তো আছেই। তফাৎ তো সব জিনিসের কিছু না কিছু থাকবেই। এইটুকু বয়সে বরুণের মাথায় এমন ধারণা দেখে করালিবাবু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। হেড স্যার শচীন সরকার মাস্টার মশাইদের ডেকে বললেন, যতদূর মনে হচ্ছে হতভাগ্য ছেলে দুটিকে বাঘেই নিয়েছে, কিন্তু প্রমাণ ছাড়া তো আর কিছু বোঝা যায় না। তা যাকে, এই বাঘের উপদ্রব যতদিন না কমছে স্কুল ছুটি থাকলো, আপনারাও সতর্ক থাকবেন। হেডমাস্টার মশাইয়ের কথাগুলো শুনতে শুনতেও এত দুঃখের মাঝেও তখনও কিন্তু করলেবাবুর মাথায় অঙ্ক খেলছিল। তিনি ভাবছিলেন, দুটো ছেলেকে যদি একটা বাঘে খাই, তবে 1-এর সঙ্গে 2 যোগ করে অঙ্কের নিয়মে হয় 3। তার মানে 3টে প্রাণী এক জায়গায়। বরুণের মতো অঙ্কে ভালো ছাত্রকে খেয়ে ফেললো, বাঘটা ঠিক বুঝবে যে কত বড় একটি প্রতিভাকে সে ধ্বংস করলো। আবেগে তখন করালিবাবুর চোখে জল এলো, রাগে তার গা ফুলতে লাগলো। আপন মনে তিনি বললেন, বাঘটাকে নিকেশ করতেই হবে। করালিবাবুর পাশে গেম টিচার বসেছিলেন। তিনি অবশ্য করালিবাবুর এই কথাটা কিছু শুনতে পেয়েছেন, তাই তিনি বললেন, বরুণের উপর না আমার খুব বিশ্বাস ছিল। অলিম্পিক থেকে তার অন্তত 10-12টা সোনার মেডেল আনার কথা। বদমাস বাঘটাকে নিকেশ করার কথাও আমি ভেবেছি, কিন্তু শুনেছি যে এ তো কোনো জেসে বাঘ নয়, তান্ত্রিকের বাঘ, বশীকরণ করা। কিন্তু করালিবাবু অঙ্ক আর বিজ্ঞান ছাড়া কিছুই মানেন না, তাই তিনি হো হো করে হেসে উঠলেন। আরে, ওইসব কিছু ভাববেন না। একটা মজবুত লাঠি সটা কিছু দিন তো আমাকে, তারপর দেখুনি না কি এনে আছি। ভ্যালোসিটির কাছে সব মন্ত্রতন্ত্র ধুয়ো হয়ে যাবে। তাই হলো। ছেলেরা যখন যে যার বাড়ি চলে গেল, রাস্তাঘাট একেবারে নির্জন, ঠিক তখনই জ্যাভেলিনটা কাঁধে ফেলে করালিবাবু হন হন করে গোসাই বাগানের দিকে রওনা হলেন। রামকবিরাজ বাবু তখন তামাক খেতে খেতে আকাশ পাতাল ভাবছিলেন। বাড়ির লোকেরাও কান্নাকাটি জুড়ে দিয়েছিল। আহা, ছেলেটার তো বয়সও হয়নি। হঠাৎই রাস্তা দিয়ে কালীবাবুকে একটা বল্লম কানে হেঁটে যেতে দেখে রামবাবুর মাথায় বিদ্যুৎ খেলে গেল। তিনি এক লাফে তার কাছে চলে এলেন, বললেন, এ কি করলে বাবু, কোথায় চললেন? করেলি বাবু তখনই বরুণের দাদুকে দেখে বললেন, আগে বরুণের জন্য শুধু কি আর আপনারাই ভাবেন? আপনারা কি একাই? আমরা কি কেউ নই? আমি বাঘটাকে শিক্ষা দিতে যাচ্ছি। রামবাবু খুশি হয়ে তার বিচক্ষণ চোখ দিয়ে কালীবাবুর চেহারাটা ভালো করে দেখে নিয়ে বললেন, আপনার এই সাহস দেখে আমরা খুবই আনন্দ পেলাম। যাওয়ার আগে দয়া করে আমার একটা পাচন খেয়ে যান, তাতে গায়ে বল হবে। আর সেই সঙ্গে দুটো একটা গোপন শলা পরামর্শ দিয়ে দেব। সব সময় বীরত্ব কাজে হয় না, কৌশলেও চাই। এই বলে করালিবাবুকে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন রামবাবু। অনেকক্ষণের পরামর্শ চলল। এখানে শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।